নারায়ণগঞ্জ জেলা ঢাকার এত কাছে, কিন্তু এর পরিচিতিটা বেশ সমৃদ্ধ আর একদম আলাদা। ঠিক তাই। আমাদের হাতে বেশ কিছু তথ্য, নোট আর ধরুন কিছু গবেষণাপত্র আছে। আজ আমরা চেষ্টা করব এর ইতিহাস, ঐতিহ্য আর বর্তমানের কিছু জরুরি দিক তুলে ধরতে। হ্যাঁ, শুধু তথ্যের কচকাচানি নয়, আমরা এর আসল চরিত্রটা বুঝতে চাইব, তাই না? একদম। নারায়ণগঞ্জ নামটা শুনলেই তো এই যে প্রাচ্যের ডান্ডি কথাটা মাথায় আসে, কিন্তু এর ব্যাপ্তি এর গল্প তার চেয়ে অনেক গভীরে। জেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে ১৯৮৪ সালে, কিন্তু ইতিহাস তো তারও আগের। অবশ্যই। আয়তন খুব বেশি না, প্রায় ৭৫০ বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা প্রায় ৩.৮ মিলিয়ন। অনেক মানুষ। হ্যাঁ, নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁও আর ২৫০০ এই ৫টা উপজেলা নিয়ে পুরো জেলাটা। ওই যে বললেন প্রাচ্যের ডান্ডি, নামটা শুনলেই এর অর্থনৈতিক গুরুত্বের একটা আঁচ পাওয়া যায়, বিশেষ করে ব্রিটিশ আমলে, তাই না? পাট ব্যবসা। ঠিক ধরেছেন, পাট ব্যবসার একেবারেই কেন্দ্র ছিল। কিন্তু নামের উৎসটা জানেন? বিকন লাল পাণ্ডে নাকি নারায়ণ দাস, এরকম কিছু একটা ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, বেকন লাল পাণ্ডে, যিনি নারায়ণ দাস নামেও পরিচিত ছিলেন, তার নামেই নামকরণ। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটাই কিন্তু নারায়ণগঞ্জের পরিচিতির একেবারে গোড়ায়। নিঃসন্দেহে এই নাম, আবার পাট শিল্পের কেন্দ্র হওয়া, দুটো মিলিয়েই এর শুরুর সময়ের একটা ছবি পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় কি, নারায়ণগঞ্জের আসল প্রাণশক্তিটা হচ্ছে এর নদীগুলো, বিশেষ করে শীতলক্ষ্যা। ওহ, শীতলক্ষ্যা খুব গুরুত্বপূর্ণ নদী। খুবই। মেঘনা, বালু নদীও আছে অবশ্যই, তবে বাণিজ্য, জনজীবন সবকিছু যেন এই শীতলক্ষ্যাকে ঘিরেই আবর্তিত হয়েছে। দেশের অন্যতম প্রধান নদীবন্দরগুলোর একটা তো এখানেই। এটাই তাহলে অর্থনীতির মূল চালিকা শক্তি বলা যেতে পারে। এই নদী তো শুধু মালপত্র আনা নেওয়ার পথ না, এটা এখানকার মানুষের জীবনের জীবিকারও অংশ, অঙ্গাঙ্গিভাবে জড়িত। নদীর তীরে যখন জনপদ গড়ে ওঠে, তখন নানা রকম সংস্কৃতির মিশ্রণ ঘটে। এটা স্বাভাবিক। ঠিক। স্থাপত্যের দিকে যদি তাকান, দেখবেন মুঘল আমলের কিছু চিহ্ন আছে, আবার ঔপনিবেশিক সময়ের দালান কোঠাও প্রচুর। পানামনগরের কথা বলছিলেন শায়দ। হ্যাঁ, পানামনগর একটা দারুণ উদাহরণ। নারায়ণগঞ্জ একসময় খুব সমৃদ্ধ ছিল, অনেক ধনী বণিক এখানে থাকতেন, ব্যবসা করতেন। এই পানামনগরটা ঠিক কি ছিল? অনেকে নাম শুনেছে, কিন্তু পানামনগর ছিল মূলত ১৯ শতকের ধনী হিন্দু কাপড় ব্যবসায়ীদের একটা কেন্দ্র, বাসস্থানও ছিল, ব্যবসাও চলত। ও আচ্ছা। এখানকার বাড়িগুলো স্থাপত্য রীতিটা খুব ইন্টারেস্টিং। ইউরোপীয় স্টাইলের সাথে মুঘল নকশার একটা মিশ্রণ দেখা যায়। দেখলেই বোঝা যায় তখনকার ঐশ্বর্য আর রুচিবোধ। এটা তো তাহলে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। একদম। তাছাড়া ১৫০০ শতকের গোলদি মসজিদটার কথাও বলতে হয়। টেরাকোটার কাজ, বাংলার প্রাচীন স্থাপত্যের খুব সুন্দর নমুনা। আর সোনারগাঁও, নারায়ণগঞ্জের কথা উঠলে সোনারগাঁওয়ের নাম তো আসবেই। আসবে না? সোনারগাঁও তো এক সময়ে বাংলার রাজধানী ছিল। এর ঐতিহাসিক গুরুত্ব তো অপরিসীম। ঠিক। এই প্রাচীন রাজধানীর বুকেই কিন্তু শিল্পী জয়নুল আবেদিন লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরটা প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, এটা জানি, খুব বিখ্যাত জাদুঘর। এটা শুধু জাদুঘর না, এটা আমাদের লোকসংস্কৃতি আর ঐতিহ্যের একটা ভাণ্ডার। সোনারগাঁও পুরো নারায়ণগঞ্জ জেলার সাংস্কৃতিক পরিচিতিটাকে অন্য একটা মাত্রা দিয়েছে। আর এখানকার মিষ্টিরও খুব নামডাক। ইতিহাসের কথা তো অনেক হলো, এখনকার সময় যদি আসি, নারায়ণগঞ্জের মানুষের প্রতিদিনের জীবনে কি কি বিষয় জড়িয়ে আছে? যেমন ধরুন খাবার। প্রথমেই বলতে হবে শীতলক্ষ্যার তাজা ইলিশের কথা। আহা, ইলিশ! হ্যাঁ, এছাড়া স্থানীয় কিছু কাবাব, চাপ এগুলোর বেশ সুনাম। সোনারগাঁওয়ের মিষ্টির কথা তো আগেই বললাম। আর রাস্তার পাশের ফুচকা, চটপটি কিংবা ধরুন পুরনো ঢাকার মতো এখানকার বাকরখানিরও কিন্তু একটা নিজস্ব ঐতিহ্য আছে। বাহ! খাবারের বাইরে এখানকার হস্তশিল্পের কথা বলতে হয়, বিশেষ করে জামদানি শাড়ি। রূপগঞ্জ অঞ্চল তো জামদানির জন্য বিখ্যাত। ও হ্যাঁ, জামদানি তো বিশ্বজুড়ে পরিচিত। ঠিক। আর খেলাধুলার মধ্যে কাবাডি, ফুটবল এগুলো বেশ জনপ্রিয়। স্থানীয় পর্যায়ে অনেক খেলাধুলা হয়। এই জেলার পরিচিতি বাড়াতে তো অনেক গুণী মানুষেরও অবদান আছে নিশ্চয়ই। অবশ্যই। শিল্পী জয়নুল আবেদিন তো আছেনই। বাংলাদেশে আধুনিক শিল্পের যাত্রা তো তার হাত ধরে। তিনি সোনারগাঁওয়ে জাদুঘর প্রতিষ্ঠা করে নারায়ণগঞ্জের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। আর কেউ? ভাষা আন্দোলনে শহীদ শামসুদ্দিন আহমেদ,
তিনি এই নারায়ণগঞ্জেরই সন্তান। এছাড়া এই সময়ের অভিনেত্রী, সাংস্কৃতিক কর্মী শমী কায়সার সহ আরও অনেকেই আছেন যারা নারায়ণগঞ্জকে পরিচিত করেছেন, সমৃদ্ধ করেছেন। ঢাকার এত কাছে যখন, যোগাযোগ ব্যবস্থা নিশ্চয়ই খুব ভালো। হ্যাঁ, সেটা একটা বড় সুবিধা। ঢাকা থেকে দূরত্ব মাত্র ১৭ কিলোমিটারের মতো। তার মানে তো যেতে আসতেই। হ্যাঁ, খুব সহজেই যাওয়া আসা যায়। বাসে যাওয়া যায়, আবার ট্রেনে গেলে ধরুন কমলাপুর থেকে ৪০ মিনিটের বেশি লাগার কথা না। ও, ট্রেনে এত কম সময় লাগে? হ্যাঁ, আর একটা অন্যরকম অভিজ্ঞতা চাইলে সদরঘাট থেকে লঞ্চেও যাওয়া যায়, সেটাও একটা উপায়। এই সহজ যোগাযোগটাই বোধহয় নারায়ণগঞ্জকে ঢাকার মানুষের কাছে এত জনপ্রিয় করেছে, তাই না? ঠিক, একদিকে যেমন ঘোরার জন্য অনেকে যায়, তেমনি অর্থনৈতিকভাবেও ঢাকার সাথে এর যোগাযোগটা খুব নিবিড়। তাহলে সব মিলিয়ে যদি বলি, নারায়ণগঞ্জ শুধু ওই প্রাচ্যের ডান্ডি বা একটা শিল্প শহর নয়। না, একদমই না। এর ভেতরে ইতিহাস আছে, শীতলক্ষ্যা নদীর বয়ে চলা জীবন আছে, সোনারগাঁওয়ের মতো প্রাচীন ঐতিহ্য আছে, আবার জয়নুল আবেদিনের মতো শিল্পীর ছোঁয়াও আছে। ঠিক বলেছেন। এটা এমন একটা জায়গা যেখানে ইতিহাস আর আধুনিকতা যেন একসাথে হাত ধরে চলে। আর ঢাকার কাছে হওয়ায় যারা কম সময়ে একটু ইতিহাস ছুঁতে চান বা নদীর ধারে ঘুরতে চান কিংবা ধরুন স্থানীয় খাবারের স্বাদ নিতে চান, তাদের জন্য নারায়ণগঞ্জ কিন্তু দারুণ একটা জায়গা। সত্যি তাই। আচ্ছা, এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। এই যে বিশ্বায়ন হচ্ছে, বাংলাদেশ দ্রুত অর্থনৈতিকভাবে এগোচ্ছে, এই সময়ে নারায়ণগঞ্জ তার যে ঐতিহাসিক শিল্প পরিচয়, মানে ওই প্রাচ্যের ডান্ডির উত্তরাধিকার আর সোনারগাঁওয়ের মতো এত সমৃদ্ধ সাংস্কৃতিক অস্তিত্ব, এই দুটোকে একসাথে ধরে রেখে ভবিষ্যতের দিকে কিভাবে এগিয়ে যাবে, এটা কিন্তু একটা ভাবনার বিষয়। বেশ গভীর প্রশ্ন। এটা নিয়ে আসলেই ভাবা দরকার। ভবিষ্যতের নারায়ণগঞ্জ কেমন হবে সেটা দেখার বিষয়ে।